আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। পেট্রোল না পেয়ে তানভীর ফিলিং স্টেশনের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী ছালাউদ্দিনকে জনতার গণধোলাই। সরকার সহনশীল হলে ব্যারিস্টার সুমনের জামিন হতে পারে, সুপ্রিম কোর্ট বারের নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই অস্থির এবং এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে দাঁড়িয়ে আছে। জনগণের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ ক্রমশ বেড়ে চলেছে, যা আগামী দিনে বাংলাদেশের রাজনীতির গতিপথ পরিবর্তন করতে পারে। এই সময়ে জনগণ নিজেদের ক্ষোভের প্রকাশ ঘটিয়েছে এবং তারই একটি নজির সৃষ্টি হয়েছে সদ্য ঘটে যাওয়া এক ঘটনায়, যেখানে বিএনপি নেতা এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গণধোলাই দেওয়া হয়েছে। এই ঘটনাটি শুধুমাত্র একটি ঘটনার প্রকাশ নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক সংকটের চিহ্ন, যা দেশের জনগণের প্রতি সরকারের ব্যর্থতা এবং তাদের সঙ্গে প্রতারণার প্রতিফলন। এই মুহূর্তে জনগণ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের প্রতি নিজেদের ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। কিছুদিন আগে মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের সামনে ঘটেছে এই ঘটনা, যেখানে জনগণ স্বরাষ্ট্রমন্ত্রীকে পেটাচ্ছে। এটি একটি গভীর সংকেত, যা জনগণের ক্রমাগত অব্যাহত অসন্তোষের প্রকাশ। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে এভাবে গণধোলাই দিতে হবে, তা দেশবাসীকে একটি সাংকেতিক বার্তা দিচ্ছে যে জনগণ সরকারের প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলেছে এবং এখন তারা তাদের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশের জন্য সরাসরি তাদের নেতাদের বিরুদ্ধে উঠেছে। এই পরিস্থিতি আমাদের সামনে যে সংকটের ইঙ্গিত দেয়, তা আর কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। দেশের জনগণ এখন এতটাই ক্ষুব্ধ যে তারা কোন সময় কোন মুহূর্তে বিক্ষোভে রূপ নিতে পারে তার কোনো পূর্বাভাস নেই। এখানে জামাত, এনসিপি বা অন্য কোনো রাজনৈতিক দল প্রভাব ফেলতে পারবে না, কারণ জনগণের ক্ষোভ এখন সকল রাজনৈতিক দল ও নেতার চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। তাদের মনোভাবের পরিবর্তন এখন অত্যন্ত কঠিন এবং এটি সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিচ্ছে। এছাড়া পশ্চিমা দেশগুলোর থিঙ্ক ট্যাঙ্কগুলো, যারা দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর গভীর মনোযোগ দিচ্ছে, তাদের দ্বারা কিছু ভয়ঙ্কর দাবার চাল চলছে, যা বিএনপি নেতাদের পতনের দিকে ঠেলে দিচ্ছে। এটি দেশবাসী ও বিশেষ করে বিএনপি নেতাদের জন্য এক বড় সতর্কবার্তা। এমনকি বিএনপিও এখন একথা বুঝতে পারছে না যে তাদের নেতা ও সদস্যদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ কতটা গভীর হয়ে উঠেছে। জনগণ এখন সেই সীমান্তে চলে এসেছে যে কোনো মুহূর্তে তারা তাদের প্রতিবাদ জানিয়ে পুরো দেশকে অস্থির করতে পারে। বিএনপি যদি তাদের রাজনৈতিক বাস্তবতা না বোঝে, তবে তারা বড় ভুল করতে পারে। এখন প্রশ্ন হল, এই পরিস্থিতি কি বিএনপির আসন পতনের জন্য এক বড় সিগন্যাল? এই প্রশ্নের উত্তর হয়তো বিএনপির নেতাদের কাছে এখনও পরিষ্কার নয়, কিন্তু সাধারণ জনগণ এবং তাদের প্রতিক্রিয়া নিঃসন্দেহে তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে প্রভাবিত করবে। টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে যে কিছু বিষয় উঠে এসেছে, তা নিশ্চয়ই বিজয় নয়, বরং এটি হতে পারে এক বিশাল খালের শুরু, যা বিএনপির জন্য এক বিপজ্জনক মোড় ঘুরতে পারে। জনগণের ক্ষোভের বিস্ফোরণ যদি তার রাজনৈতিক শূন্যতা তৈরি করে, তবে তার পরিণতি খুব ভয়াবহ হতে পারে। এছাড়া আওয়ামী লীগ সরকারের প্রতি জনগণের ক্ষোভের মাত্রা এখন এতটাই গভীর হয়ে গেছে যে এটা আর ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না। সরকারের নীতি, তাদের প্রতিশ্রুতি এবং তাদের কার্যক্রমের প্রতি জনগণের আস্থা এখন তলানিতে পৌঁছেছে। সরকার যদি জনগণের এই ক্ষোভের কথা সঠিকভাবে না বোঝে এবং সঠিক ব্যবস্থা না নেয়, তবে তা সরকারের পতনের জন্য সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে। এমনকি সরকার যদি অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে, তবে তাদের পতন শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। তবে সরকার এই পরিস্থিতির প্রতিকার সম্পর্কে কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, যেমন মার্কেট প্লেস বন্ধ করা এবং অফিসের সময়সূচি পরিবর্তন করা। যদিও এসব পদক্ষেপ সরকারের পক্ষ থেকে গৃহীত হচ্ছে, কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন উঠছে যে যদি জ্বালানির কোনো সংকটই না থাকে, তাহলে কেন এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে? কেন এত লম্বা তেলের লাইন সৃষ্টি হচ্ছে? কেন দাম বাড়ানো হচ্ছে? সরকার যদি সত্যিই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হতো, তাহলে এসব প্রশ্নের উত্তর জনগণ পেত। কিন্তু এসব প্রশ্নের কোনো সুস্পষ্ট উত্তর না পাওয়ায় জনগণের মধ্যে আরও অসন্তোষ এবং ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে দেশে জ্বালানি সংকট একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সরকার বলছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, কিন্তু সাধারণ জনগণ এই বক্তব্যকে বিশ্বাস করতে পারছে না। তারা দীর্ঘ সময় ধরে তেল সংগ্রহ করতে গিয়ে হেনস্থা হচ্ছে এবং সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, এমনটা তারা মনে করছে।
সরকারের এই অবস্থা যে জনগণের ক্ষোভের মাত্রা বাড়াচ্ছে তা পরিষ্কার। দেশের রাজনীতিতে এই দুর্দশা অচিরেই বিপর্যয়ের দিকে ধাবিত হতে পারে যদি সরকার জনগণের সমস্যাগুলোর প্রতি আরও মনোযোগ না দেয়। এছাড়া সরকার যখন সংসদে বসে বক্তব্য দেয় তখন তারা অবলীলায় বলে যায় বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, কিন্তু যখন জনগণ তেল নিতে গিয়ে কয়েক কিলোমিটার লম্বা লাইন দেখে তখন এটি সরকারের এই বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জনগণ এখন বুঝতে পারছে যে সরকার সত্যি কথাগুলি বলছে না এবং আদের সঙ্গে প্রতারণা করছে। এই প্রতারণা সবার সামনে স্পষ্ট হয়ে উঠেছে এবং জনগণ সেই প্রতারণার পরিণতি চাইছে। এখন সরকারকে জনগণের ক্ষোভ থেকে শিক্ষা নিতে হবে। সরকার যদি তাদের পদক্ষেপগুলিকে পরিবর্তন না করে এবং জনগণের এই বিশাল প্রতিবাদকে গুরুত্ব না দেয় তবে তাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার হয়ে উঠতে পারে। জনগণের রোষানলে পড়ার আগে সরকারকে তাদের ক্ষমতা ছাড়তে হবে এবং জনগণের কাছে স্যালেন্ডার করতে হবে। আত্মসমর্পণ করেই তারা নিজেদের রক্ষা করতে পারে। এটি একটি সময় এসেছে যখন বাংলাদেশের জনগণ তাদের কণ্ঠস্বরে প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের ক্ষোভের প্রকাশ ঘটাচ্ছে। সরকারের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রতিবাদ ও অসন্তোষকে গুরুত্ব দিয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা, যাতে দেশ আরও বড় বিপর্যয়ের দিকে না এগিয়ে যায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের জঙ্গি আখ্যা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে। তবে তিনি নিজে দুর্নীতি করে হাজার কোটি টাকা কামাননি বা দেশ ছেড়ে পালাননি, তাই রাষ্ট্র ও বিচার ব্যবস্থা সহনশীল হলে তার জামিন হতে পারে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ABM ইব্রাহিম খলিল। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার সুমনের বিষয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন সুপ্রিম কোর্ট বারের এই নেতা। বড় বড় অপরাধীরা এখন পার পেয়ে যাচ্ছেন মন্তব্য করে ABM ইব্রাহিম খলিল বলেন, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীও বের হতে পেরেছেন। সেই হিসেবে বিবেচনা করলে ব্যারিস্টার সুমনেরও বের হওয়ার সময় চলে এসেছে। তার যতদিন কাস্টডি হয়েছে, রাষ্ট্র ও বিচার ব্যবস্থা সহনশীল হলে তার মুক্তি হতে পারে। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট বারের এই নেতা বলেন, একজন আইনজীবী হিসেবে তার চোখে সুমনের প্রধান অপরাধগুলো হল তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে জামায়াতে ইসলামের বিচারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি একটি ডামি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন। আন্দোলনের সময় সুমনের বিতর্কিত ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে ইব্রাহিম খলিল বলেন, সংসদ সদস্য হওয়ার পর সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর আরও কাছাকাছি যাওয়ার জন্য জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের সময় তিনি ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছিলেন। আন্দোলনকারীদের জঙ্গি আখ্যা দিয়ে তিনি বলেছিলেন, জঙ্গিরা ব্রিজ ভেঙে ফেলবে। তার এমন নেতিবাচক প্রচারণার কারণেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে সময় ছাত্রদের ওপর গুলি চালাতে ও দমন নিপীড়ন করতে আরও বেশি উদ্বুদ্ধ হয়েছিল। তবে সুমনের বেশ কিছু ইতিবাচক দিকও তুলে ধরেন ABM ইব্রাহিম খলিল। তিনি বলেন, সামগ্রিক দিক বিবেচনা করলে সুমন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং একজন মানবিক মানুষ ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ও তৎকালীন অনেক মন্ত্রী এমপির দুর্নীতির বিরুদ্ধে তিনি সরাসরি কথা বলেছেন, দুদকে অভিযোগ দিয়েছেন। হাতিরঝিলে এক এমপির অবৈধ বাড়ির বিরুদ্ধে রিট করেছিলেন। এছাড়া এসালাম গ্রুপ ও ব্যাংক দুর্নীতির বিরুদ্ধেও তার অবস্থান ছিল স্পষ্ট। ব্যারিস্টার সুমনের ব্যক্তিগত সততা ও জনপ্রিয়তার প্রশংসা করে তিনি বলেন, তার এলাকায় গিয়ে দেখেছি তিনি মানুষের কাছে বেশ জনপ্রিয়। এলাকার গরিব দুঃখী মানুষের পাশে তিনি থাকতেন। যুব সমাজের জন্য ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতেন। নিজের পেশা থেকে দিনে লাখ বা 50,000 টাকা আয় হলেও তার পুরোটাই তিনি মানুষকে বিলিয়ে দিতেন। তার নিজস্ব কোনো পুঁজি বা জমানো টাকা নেই। সাবেক এই সংসদ সদস্য দেশ ছেড়ে পালাননি উল্লেখ করে ইব্রাহিম খলিল আরও বলেন, দেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে অনেকেই টাকা ছড়িয়ে দেশ থেকে পালাতে পেরেছেন, কিন্তু ব্যারিস্টার সুমন পালাতে পারেননি। সুতরাং সামগ্রিক বিষয় বিবেচনা করে সরকার যদি সহনশীল হয় তবে হয়তো তার জামিন হতে পারে। Audio Jungle.